মাধ্যমে স্বাগত। নমস্কার। প্রথম প্রশ্ন, আমরা দেখলাম গতকাল মুখ্যমন্ত্রী স্যালাইন কাণ্ড নিয়ে প্রেস কনফারেন্স করলেন নবান্ন থেকে এবং বললেন যে 12 জন ডাক্তারকে ধরে ধরে একেবারে নাম করে করে উনি সাসপেন্ড করে দিলেন। মানে কোথাও গিয়ে কি উনি এটা বোঝাতে জানেন যে পুরো দায়টাই ডাক্তারদের? না, পশ্চিমবাংলাতে গত প্রায় 14 বছর ধরে যা ঘটেছে, অন্যায়, অবিচার, দুর্বৃত্তরাজ, দুর্নীতি, আইন শৃঙ্খলার অবনতি, খুন, জখম, রাহাজানি, ডাকাতি, রেপ, এর কোনো দায় মুখ্যমন্ত্রীর তো নয়, কোনো দায় স্বাস্থ্যমন্ত্রীর নয়, কোনো দায় পুলিশ মন্ত্রীর নয়, সব দায় অন্যদের। ওনার কোনো দায় নেই। উনি স্বাস্থ্যমন্ত্রীর, ওনার কোনো দায় নেই। উনি পুলিশ মন্ত্রীর, ওনার কোনো দায় নেই, দায়িত্ব কর্তব্য নেই, মুখ্যমন্ত্রী হিসাবেও নেই। এটা একটা অদ্ভুত, কোনো কিছু ঘটলেই উনি এড়িয়ে যান, জানেন না। এমনিতে উনাকে জিজ্ঞাসা করলে বা কথা বললে সবই উনি জানেন, এরকম একটা ব্যাপার। কিন্তু যখন কোনো কিছু ঘটে যায় তখন তিনি জানতেন না বা জানেন না। আর যখন হইচই হয় তখন উনি দায় কারুর ঘাড়ে চাপিয়ে দেন। এটাই ওনার বরাবরের এটা অভ্যাস। একটা স্যালাইন যে কোম্পানি তৈরি করছে, সেই স্যালাইন কর্ণাটক সরকার বন্ধ করে দিল, এখানে রিপোর্ট জানিয়ে দিল। তারপরে আমরা শুনতে পাচ্ছি আলিপুরদুয়ারে একজন ডাক্তারবাবু, তিনিও কয়েক বছর আগে একটা কমপ্লেন করেছিল। এত কিছুর পরেও স্বাস্থ্য দপ্তর জানতো না, স্বাস্থ্য সচিব জানতেন না, স্বাস্থ্যমন্ত্রী জানতেন না। স্যালাইনে ফাঙ্গা, স্যালাইন ডেট পার হয়ে গেছে এবং যে কোনো জিনিসই ডেট পার হয়ে গেলে, স্যালাইন হোক, ওষুধ হোক, যাই হোক, এটা একটা চক্র দীর্ঘদিন ধরে বাংলার বুকে চলছে এবং চালিয়ে আসছে। কিন্তু তাদের যে ব্ল্যাকলিস্ট করা, সেই জিনিসগুলোকে বাতিল করে দেওয়া, মানুষের জীবন নিয়ে ছেলে খেলা, এটা স্বাস্থ্য দপ্তর করতে পারে না। এবং এর জন্য যারা দায়ী, স্বাস্থ্য দপ্তরের মাথারা রয়েছেন এবং স্বাস্থ্যমন্ত্রী স্বয়ং রয়েছেন, যেটা শুভেন্দু বারবার বলছে, সঠিকভাবেই বলছে। কিন্তু এখানেই তো প্রশ্ন উঠছে যে স্বাস্থ্যমন্ত্রী জানে না, ডাক্তাররা সব জানে। হ্যাঁ, সেটাই তো হচ্ছে কথা। উনি মুখ্যমন্ত্রী হয়ে থাকবেন, স্বাস্থ্যমন্ত্রী হয়ে থাকবেন, পুলিশ মন্ত্রী হয়ে থাকবেন, কার্যত উনি সব কিছুরই মন্ত্রী। কোনো মন্ত্রীকেই কোনো কাজ উনি করতে দেন না বা করেনও না, সবটাই উনি করেন। আর ওনার 2-4 জন আমলা, কিন্তু দায়টা উনি চাপিয়ে দেন যখন যার ওপর হয়। কখনো এসপির ওপর চাপিয়ে দিচ্ছেন, কখনো ডাক্তারদের ওপরে চাপিয়ে দিচ্ছেন, কখনো এর ওপর। কিন্তু বিষয়টা যে আসল যে চক্র, অপরাধী বা দায়ী, তাদের সবসময় উনি আড়াল করেন। সেটা আমি বলতে পারবো না, এটা দেখে আসছি, মানুষও বুঝছে, আমরাও বুঝছি, দেখছি দীর্ঘদিন ধরে যে এরকম একটা অন্যায় যারা করছে, অপরাধী যারা, দুর্বৃত্ত যারা, দুর্নীতিগ্রস্ত যারা, যারা অসাধু ব্যবসায়ী, এই সমস্ত অসাধু কাজকর্ম করছে, মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করছে, তাদেরকে আড়াল করার চেষ্টা উনি করেন। কোথাও গিয়ে কি গরিব মানুষ গিনিপিগ হয়ে গেছে সরকারের হাতে? কার্যত সেটাই। আমরা অন্যদিকে দেখতে পাচ্ছি আরজিকর কাণ্ড, যে আরজিকর কাণ্ড নিয়ে রাজ্য একেবারে উত্তাল, সাধারণ মানুষ রাস্তায় নেমেছিল। আর আজকে রায়দান শিয়ালদা কোর্টে কিছুক্ষণের মধ্যে। এই যে লোক দেখানো, তারা হুড়ো করে, বা এই যে রায়দান, বা এই একজনকে যে শিখণ্ডি খাড়া করায়, তো সুতরাং যেন আরজিকরের যে এই ঘটনা, সেটা যেন এই একজনই ঘটিয়েছিল। এই ঘটনার পেছনে যেন আর কারুর পরিকল্পনা বা কারুর এই ঘটনার প্রেক্ষিতে এই মেয়েটিকে, যে এটা তো প্র্যাকটিক্যালি গ্যাংরেপড, এটা একজনের কাজ নয়। সুতরাং সে ছাড়া আরও যারা 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 এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল, তাদেরও তো প্রথম দিন থেকেই এই ঘটনাটাকে চাপা দেওয়ার, ধামাচাপা দেওয়ার, আড়াল করার তো নানান চেষ্টা তো করে আসছে পুলিশ প্রশাসন, স্বাস্থ্য ভবন, আরজিকরের অথরিটি সহ সরকার, মুখ্যমন্ত্রী। তিনি হঠাৎ বললেন যে এই আসল ধরা পড়েছে,
এটা কি করে বলতে পারেন তুমি? ইনভেস্টিগেশন চলছে, বলছে এই আসল অপরাধী ধরা পড়ে গেছে। এই যে আগে ভাগে সমস্ত বলে দেওয়া, এটা তো মুখ্যমন্ত্রী হিসাবে, সুতরাং সেটা ইনভেস্টিগেশনকে প্রভাবিত করার, এবং এটা তো ঠিক নয়। অন্যদিকে দেখলাম এই আরজিকর কাণ্ড নিয়ে মুখ খোলার জন্য শান্তনু সেন, তিনি তো একেবারে বরখাস্ত হয়ে গেলেন। না, সেটা ওদের দলের বিষয়। সেটা যদি এর পেছনে কোনো কারণ থাকে, তাহলে পরে নিশ্চয়ই আগামী দিনে শান্তনু সেগুলো প্রকাশ করবে, বলবে। মানে কোনো বিষয় আরজিকর বিষয়টা রাজনীতি যারা করি, আমরা রাজনীতির মানুষ, আমরা সোশ্যাল অ্যাক্টিভিস্ট হই বা পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হই, আমাদের উদ্দেশ্যটা এবং আমাদের বিশ্বাস এবং আমাদের কর্তব্য দায়িত্ব তো সমাজকে ঘিরে, মানুষকে ঘিরে। সেই সমাজের যদি কোনো ক্ষতি হয় এবং মানুষের যদি কোনো ক্ষতি হয় এবং আগামী দিনে প্রজন্মেদের জন্য যদি কোনো ভয়ঙ্কর একটা বন্দোবস্ত করার যে চেষ্টা হয়, তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। সুতরাং যদি সেরকম কিছু ঘটে থাকে, তাহলে শান্তনু সেগুলো প্রকাশ্যে আনবে। এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, আপনি তো দীর্ঘদিন ওনার সঙ্গে মুখ্যমন্ত্রীর সাথে রাজনীতি করেছেন, মানে এই যে পরিবর্তন, মানে আগেও কি এরকম? সেটা তো বলা যায় না। সেটা আমি একটা কথা বলছি, একটা মানুষ তো তখনই টেস্টেড হবে জায়গায় এসে। আমি কখনোই বলবো না, তার কারণ আগে তো উনি মুখ্যমন্ত্রী ছিলেন না। মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই সমস্ত ঘটনাগুলো, এবং এইগুলোর জন্যই তো মানুষ, যারা জাত পাত ধর্ম বর্ণ আদর্শের গোড়ামি, পতাকার গোড়ামি নির্বিশেষে সিপিএমের 34 বছরের অপশাসন অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য ওনাকে যে সমর্থন করেছিলেন, আজকে তারা বুঝতে পারছেন। তারা, আমরাও সকলে বুঝতে পারছি, আমিও বুঝতে পারছি, আমরা পাপের প্রায়শ্চিত্ত করছি, ভুলের মাসুল দিচ্ছি। আমরা এই সরকার, এই তৃণমূলের শাসন বা এই মুখ্যমন্ত্রী তো আমরা চাইনি। হাতিবাড়ি নিয়ে একটা হইচই, আমাদের সজল ঘোষ উনিও মন্তব্য করেছেন বেআইনি বাড়ি বলে, কি বলবেন এই বিষয়টা নিয়ে? না, এরকম তো বাড়ি না, এটা তো দেখুন, এরকম অনেক, এরকম বহু আছে কলকাতায়, বহু আছে। তো এগুলো ছিল, কিন্তু এই 13-14 বছর একটা ভয়ঙ্কর রূপে বেড়েছে এই তৃণমূলের রাজত্বে বা শাসনে। এই কলকাতা পুরসভায় তৃণমূলের শাসনে ভয়ঙ্করভাবে বেড়েছে। এগুলো তো ঠিক নয়। এগুলো রক্ষক যদি ভক্ষক হয়, যারা জনপ্রতিনিধি তারাই যদি এরকম অন্যায় করে, তো তাহলে পরে মানুষ আস্থা সেই দলের প্রতি, সরকারের প্রতি, জনপ্রতিনিধির প্রতি চলে যায়। একমাত্র তৃণমূলের কাউন্সিলর বা মেম্বার হলেই তাদের সব সাতক্ষণ না হওয়া উচিত না। এটা কেন হবে? এবং এতে মানুষ কিন্তু বলছি বীতশ্রদ্ধ। আমরা অন্যদিকে দেখতে পাচ্ছি আজকে যেটা আমরা জানতে পারছি যে আমডাঙ্গা গ্রাম থেকে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের কাছ থেকে উদ্ধার হলো বোমা এবং আগ্নেয়াস্ত্র। এরকম বহু জায়গা থেকেই, যদি পুলিশ যদি কাজ করত বা কাজ করে, বা পুলিশকে যদি ফ্রি হ্যান্ড দেওয়া হতো, যেটা একেবারেই দেওয়া হয়নি, বিশেষ করে যদি তৃণমূলের সঙ্গে যুক্ত থেকে থাকে কোনো দুর্বৃত্ত দুষ্কৃতী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার, তাহলে বহু ঘটনা বাংলার বুকে ঘটত না। কিন্তু আমরা দেখলাম মালদার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলার পরেও 12 দিনের মাথায় আবার কিন্তু তৃণমূলের লোক। এখন কি হবে? এখন ওনার সেই যে রাস্তা আলগা হয়ে গেছে, লাগামটা প্রথম থেকে টানতে হয়। প্রথম থেকে তুমি জিনিসগুলোকে ছোট করে দেখেছেন, ছোট ব্যাপার, ছোট বিষয়, এইরকমভাবে গুরুত্ব দেননি। সেইখানে এখন এই জায়গায় এসে পৌঁছেছে যে যাদেরকে দলে নিয়েছে তারা তাদের কাজ করছে। তারা তো সাধু সন্ন্যাসী নয়, তারা তো পলিটিক্যাল নয়, তো তারা যেটা করে তারা সেই কাজই করছে। মুখ্যমন্ত্রী পুলিশকে বললো, পুরো সরাসরি পুলিশের উপর দায় চাপালেন, তারপরেও পুলিশ তৎপর নয়, তারপরেও খুন হয়ে যাচ্ছে। একজন সাধারণ মানুষ নয়, তৃণমূলের নেতা। পুলিশ গত 13-14 বছরে পুলিশের ইন্টেলিজেন্সিয়া ফেইল, তৎপরতা বা পুলিশের যে অ্যাটিচিউড, সব কিছু পরিবর্তন হয়ে গেছে। এবং সেটা পুলিশে যারা দীর্ঘদিন কাজ করছেন রিটায়ার্ড, তারাই সকলে বলে। এবং এই পুলিশ তো, আমিও 53 বছর রাজনীতিতে রয়েছি, আমি এই পুলিশ দেখিনি। বামফ্রন্টের আমলে এই পুলিশ ছিল না। পুলিশের অনেক অবনতি হয়েছিল,
কিন্তু এই পুলিশ ছিল না। কংগ্রেসের আমলে 72 থেকে 77 পুলিশের অনেক অবনতি করানোর চেষ্টা হয়েছিল, তখনও অনেক কিছু ঘটতো, কিন্তু এই 13-14 বছরে যেটা দেখালেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কিন্তু ছিল না। পুলিশ মন্ত্রী তো মুখ্যমন্ত্রী। আর সেই জন্যই তো বলছি, পুলিশ মন্ত্রী তো মুখ্যমন্ত্রী, সাধারণভাবে তাই হয়, সাধারণভাবে তাই হয়। তো সুতরাং এইটা আমরা আশা করিনি কখনো, এই শাসন অন্তত আমরা চাইনি। আইন শৃঙ্খলা নিয়ে কিভাবে? আইন শৃঙ্খলাতে জঘন্য পর্যায়ে গিয়ে পৌঁছেছে সেটা তো সকলেই জানে। সে দার্জিলিংয়ের ঘুম থেকে শুরু করে সুন্দরবনের সজনেখালি গ্রাম পর্যন্ত সর্বত্র মানুষ আতঙ্কিত।